শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপরে কি ভারত? এইখানে একটা অন্য কোনো খেলা আছে, কোনো রাজনীতি আছে। নেপালের জনগণ কিন্তু ভারতীয়দের পছন্দ করে না। দেশাত্মবোধ এক জিনিস, ধর্মবন্ধনতা আরেক জিনিস। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। মনি ভাই, আমাদের বিশ্ব সংযোগে দর্শকদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা দর্শক আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে যুক্ত করবার জন্য। একটি বিষয়, আরব স্প্রিং এর কথা আপনার মনে আছে? নিশ্চয়ই। সেটা ধাক্কাটা এখন লাগছে আমাদের এই দক্ষিণ এশিয়ার পাশে কিছু দেশে। 2022 থেকে 23-এ যেটা আমরা শ্রীলঙ্কায় দেখলাম, 2024-এ আমাদের দেশ বাংলাদেশে দেখলাম, ইন্দোনেশিয়া এখনো হচ্ছে, বিক্ষোভ চলছে, এবং নেপালে তো সরকারি পতন হয়ে গেল। আরও কিছু কিছু ভারতেও কিন্তু অবস্থা খুব একটা ভালো না। মিজোরাম থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গে বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন স্টেটে কিন্তু তাদের সমস্যা রয়ে গেছে। তারপরে পাকিস্তানেও আমরা দেখেছিলাম 2024 সালে যখন ইমরান খান ভিতরে ছিল একটা আন্দোলনের মধ্যে, যেহেতু পাকিস্তান সরকার সবসময় নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, সেটা সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। অস্থিরতা রয়ে গেছে, পেছনে কিছু পাশ্চাত্য দেশ রয়েছে, আপনি জানেন, দর্শকরাও জানেন। এই নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। নেপালের বিক্ষোভ ভারত কিভাবে দেখছে, কারণ একটা কমন আমি হেডিং সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে উঠে আসছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপরে কি ভারত? এইখানে আমার একটু প্রশ্ন আছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত, ভারতের রাজনীতি টোটালটি ভিন্ন, এবং তারা সেই 1947 সালের পর থেকে যে কোনোভাবে হোক, মাঝখানে 1971-72 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন একটা সামরিক না, বিশেষ আইন জারি করেছিল। এটা একটা সেই, এবং সেটা কিন্তু তার জন্য খুব খেসারত দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। তো ভারতের রাজনীতিটা একদমই অন্যরকম, একটা বড় দেশ। এইখানে ওই রকম হবে বলে এখন পর্যন্ত বড় দেশ, এবং নানা জায়গায় নানা দেশ, না প্রত্যেকের নানা চাহিদা, নানা সংস্কৃতি, রাজ্য সরকার দিয়ে একটা স্টেট চলে। তো সুতরাং, এবং রাজ্য সরকারগুলো কিন্তু প্রত্যেকে যথেষ্ট শক্তিশালী এবং প্রায় স্বাধীন। শুধুমাত্র পররাষ্ট্র এবং অর্থনৈতিক ব্যাপারটা কেন্দ্র দেখে, কিন্তু ইন্টারনালি তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং তারা কিন্তু কেন্দ্রের কাছে সেভাবে জবাবদিহ করে না। তো সুতরাং ভারতের রাজনীতির সঙ্গে এটা মিলবে বলে আপাতত এখনো মনে হচ্ছে না, কিন্তু রাজনীতির গতি প্রকৃতি নির্ণয় করা খুব কঠিন। যেমন আপনি বলছেন 2 দিনের মধ্যে নেপালের সরকার পতন হয়েছে। নেপাল, আপনি নিজেই বলছেন যে নেপালে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু খুব খুব বড় কোনো কারণ নেই। একটা হয়েছে কি যে নেট বন্ধ করে দেওয়া হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমরা বলছি সংবিধানে 17 অনুচ্ছেদ, এবং এখানে ভূমিকা রেখেছে কিন্তু জেএনজিরা। আপনি জানেন জেএনজি সোশ্যাল মিডিয়ায় থাকতে বেশি পছন্দ করে, এবং এইটা কিন্তু খুব, যে জেএনজি বলেন আর যাই বলেন, এটা যে সোশ্যাল মিডিয়ায় থাকতে পছন্দ করে, এটা কিন্তু অন্তঃশূন্য এক ধরনের মানুষে পরিণত হচ্ছে। তার কারণ এরা কিন্তু গভীরভাবে কোনো কিছু পাঠন করে না। এরা কিন্তু সাহিত্য পড়ে না, এরা দর্শন পড়ে না, এরা হিস্ট্রি পড়ে না, এরা পৃথিবীর মানচিত্রটা ধারণ করে না। এরা হচ্ছে এক ধরনের সমসাময়িক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, এবং এটার মধ্যে মনে করে এটাই লাইফ, কিন্তু আসলে কিন্তু এটা লাইফ না। বললাম, এটারও কিন্তু এক ধরনের করুণ পরিণতি একসময় আসবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আসবে। তো নেপালের যে ব্যাপারটা আপনি বলছেন, যে আমি আপনার কাছ থেকেই শুনলাম আমি, যে তারা রাজতন্ত্র ফেরোচ্ছে, এইটা আমার কাছে খুব একটা বিস্ময়কর মনে হয়েছে। যদি জেনজি হয়, যদি আধুনিক জীবনযাপনেরই অধীশ্বর হয়ে তারা বেঁচে থাকতে চায়, তাহলে একটা ফিউডাল, একটা সামন্ততান্ত্রিক রাজতন্ত্র কেন চাইবে? এইখানে একটা অন্য কোনো খেলা আছে, কোনো রাজনীতি আছে হয়তো, যেটা আপনি এবং আমি বা আমরা এখন এটা দৃশ্যমান হতো, এটা যত দিন যাবে আমরা এটা সামনে আসবে, এটা বোঝা যাবে। আর নেপালের রাজনীতি নিয়ে ভারত যা বললো, এটা স্বাভাবিকভাবেই ভারতের উদ্বেগ, সেটা তো বলবেই, সেটা তো তার বলবে। এবং যেটা গা বাঁচিয়ে যেটা বলে প্রত্যেকটা ক্ষেত্রেই, একটি ঘনিষ্ঠ বন্ধু প্রতিবেশী হিসেবে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ সংযম বজায় রাখবে এবং শান্তিপূর্ণ উপায় আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করবে। এটা পৃথিবীর সব দেশেরাই এই কথাগুলো বলে থাকে, সেটাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে। আপনার নেপাল কিন্তু সবসময় ভারত থেকে বিদ্যুৎ যায় নেপালে, এবং
বলা হয়ে থাকে নেপালের যে সরকার থাকে ভারত সমর্থিত, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ঘাটেন বা গণমাধ্যম ঘাটেন, নেপালের জনগণ কিন্তু ভারতীয়দের পছন্দ করে না। এটা আমার ওপিনিয়ন না। আপনি যদি কোনো নেপালি বন্ধু থাকে বা নেপালে কারোর সাথে আলাপ করেন, হয় কি যখন আপনার স্বাধীন দেশে বাইরের দেশ কর্তৃত্ব করে তখন কিন্তু জনগণ একদিন না একদিন ব্যাকফায়ার করে। কাজল ভাই, এটাও আপনি ঠিক বলেছেন, কিন্তু আবার এটা বাস্তবতা মানতে হবে। এই যে আমি যেটা এই প্রসঙ্গে অনেকবার বলেছি, আরো বলবো, হয়তো ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে বড় এবং ছোটর কিন্তু একটা ব্যাপার থাকে। হ্যাঁ, একটা ভারত বড় দেশ, তার পাশে একটা নেপাল খুবই ছোট দেশ, তাদের একটা রাজ্যের মতো, এবং সেখানে সব লোক সংখ্যা 2.5 কোটির কাছাকাছি, 2.5 কোটিও না বোধহয়, 2 কোটি বা 2.5 কোটি এরকম লোকজন, এবং অর্থনৈতিকভাবে খুব স্বাচ্ছন্দ্য একটি রাষ্ট্র নেপাল নয়, একটি দুর্বল রাষ্ট্র। তো সেই দুর্বল রাষ্ট্রের একটা প্রতিবেশী যদি বড় রাষ্ট্র হয়, তার কিছু না কিছু ছায়া আপনি না চাইলেও পড়বে, এবং আপনি তা সুতরাং এটা আপনার মানসিকভাবে কষ্ট হবে, কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ব্যাপারটা এইরকম। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কি ভারতকে খুব পছন্দ করে না, কিন্তু আপনি কাঁদ দিয়ে তো চাইলেও তো এই রাষ্ট্রকে সরাতে পারবেন না। ভৌগোলিকভাবে যেখানে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এখন কি হবে, বুদ্ধিমত্তার সঙ্গে, কৌশলের সঙ্গে, কূটনৈতিক বুদ্ধি প্রয়োগের মধ্য দিয়ে সহাবস্থানটাকে যতটা সহনীয় করা সম্ভব, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব, এই রাজনীতিটাই করতে হবে। আচ্ছা, আমি নেপালের যে বাতাসটা, আপনি জানেন যে বড় দেশ, সমৃদ্ধশালী দেশ হয়, কিন্তু সমস্যাও থাকে অনেক, নিশ্চয়ই এক একটা রাজ্যে এক একটা, এবং রাষ্ট্র ভেঙে যাওয়ার ইতিহাসও আমরা দেখেছি। বড়দের সোভিয়েত ইউনিয়নের কথা বলেন, আরও প্রচুর রাষ্ট্র আছে এদের ভেঙে গিয়েছে। ভারতের কিছু অঞ্চলের কিন্তু অবস্থা খুব একটা ভালো না। আপনি যদি মণিপুর মিজোরাম ধরেন, এখানে কিন্তু কুকি যে সম্প্রদায় আছে তাদের সাথে ভারতীয় সেনাবাহিনী প্রায় আপনার প্রতি হামলা 2রা সেপ্টেম্বর এই মাসের 2 তারিখেও আপনার কিছু সমস্যা হবে। 2008 সালে বিদ্রোহীদের সাথে একটা শান্তি চুক্তিও হয়েছিল, কিন্তু নিরাপত্তা কর্মীরা একে অপরকে হামলা চালায়। এই বেলটাও যে চিকেন নেক যেটা বলে, যেটা নিয়ে ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই চিকেন নেককে নিয়ে, এবং বারবার ভারত বিরোধী যারা আছে তারা বলে এইটাই হবে ভারত ভাঙার, ভারত কয়েক টুকরো করার প্রধান মানে আপনার রসদ। কাজল ভাই, শুনেন, কল্পনা করাই যায়, কল্পনায় আমরা অনেক কিছুই করতে পারি। চিকেন নেক হয়তো ছোট, হয়তো কত 36 কিলোমিটার হচ্ছে তাদের দৈর্ঘ্য এখানে যাওয়ার জন্য। আপনি সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গ এনেছিলেন। আপনি দেখুন, সোভিয়েত ইউনিয়ন হওয়ার পরেই যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত, তখন কিন্তু যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে গেছে, এই রাষ্ট্রগুলো তারা দখলই করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিন্তু কি হয়েছে, দখল করা রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে আবার স্বাধীন জায়গায় ফিরে এসেছে, এটাই স্বাভাবিক। আপনি এক টুকরো রবারকে যখন টানবেন কি হবে, মানে জোর দিয়ে টানবেন, তখন কি হবে, সে লম্বা হবে, কিন্তু স্বাভাবিক যখন ছেড়ে দেবেন স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। ব্যাপারটা এরকম। আর ভারত যে সেনাবাহিনী আছে, এবং ভারত কখনো কোনোভাবেই চাইবে না, সেটা যদি আপনি ভারতের নাগরিক হন, আপনিও চাইবেন না যে, আমি কথাটা বলছি ভারতের কন্টেক্সট থেকে, ভারতের পক্ষ থেকে, আমরা হয়তো দূর থেকে এটা শুনে খুব মজা পাবো, আনন্দ পাবো, যদি ভারতের এই 7 সিস্টার স্বাধীন হয়ে যায়, যদি ভেঙে যায়, তো সেটা স্বাভাবিকভাবে বাংলাদেশের হিসেবে আমরা খুবই আনন্দিত হব। কিন্তু এটা বাস্তবতা কতটুকু, এটা কতটা সম্ভব, সেটা কিন্তু মনে রাখতে হবে। কারণ ভারতের বড় একটা সেনাবাহিনী আছে, পৃথিবীর 4র্থ কিংবা 5ম সেনাবাহিনী, এবং সেটা পাঠাতে তাদের জন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। যখন দেখবে ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার, যেখানে ম্যাসাকার হচ্ছে বা একটা ঝামেলা হচ্ছে, কারো কি তোয়াক্কা করবে? পৃথিবীতে নিন্দা হবে। আপনি দেখেন, মোদির জন্য নিন্দা হয়েছিল না, যখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, 3-4 হাজার মানুষকে হত্যা করেছে, এখন তিনি সারা পৃথিবীর অন্যতম একজন বড় নেতা। তো ব্যাপারটা এইরকম ভাবলে, ওই যে ভাবনাটা, ওই ভাবনাটা খুব বাস্তবসম্মত নয় বলে আমার মনে হয়। কিন্তু যদি সত্যিকার অর্থেই এই ছোট ছোট রাষ্ট্রগুলো, আমরা তো আলোচনাই করলাম যে ভারতের যে সমস্ত ছোট ছোট রাজ্য, যে প্রত্যেকটা রাজ্য যারা প্রায় স্বাধীনভাবেই চলে, কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে পররাষ্ট্র আর একটা হচ্ছে প্রতিরক্ষা। এই দুটো বিষয় হচ্ছে কেন্দ্রের কাছে। এই কেন্দ্র দুটোকে মুক্ত হওয়া এই রাজ্যগুলোর পক্ষে প্রায় অসম্ভব, এবং এভাবেই তাদের থাকে। এবং এগুলা আপনার যে চিকেন নেকের কথা বললাম, এখানে কিন্তু একসময় চীনের
একটা ইন্ধন থাকতো। এখন ইদানিং আপনি দেখেছেন যে এসসিও সম্মেলনে মোদি কিন্তু 7 বছর পর চীনে গিয়েছে এবং চীনের সাথে অনেকগুলা চুক্তি সই করেছে। দুই দেশের বিমান যে বন্ধ হয়ে গেছে, আসা যাওয়া যাবে, তারপর আপনার নাগরিক একে অন্য দেশে যাবে, তারপর যে ছোট ছোট চুক্তিগুলো ছিল এগুলো আবার রিঅর্গানাইজ হয়েছে। তা এটা কতটুকু সম্ভব কি সম্ভব না, কিন্তু ঘটনা এই জন্য বললাম যে মণিপুরে ভারতের প্রাইম মিনিস্টার যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানকার অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি এটা যাচ্ছেন না। আচ্ছা, এরপর একটা ইন্টারেস্টিং খবর দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি, সেটা হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের বড় পূজা শুরু হচ্ছে এবং আপনার দুর্গা পূজা বলেন, আবার ভারতে বিভিন্ন স্টেটে তো বিভিন্ন দেবতাকে আপনার মানা হয়। যেমন মুম্বাইয়ে মানা হয় আপনার গণেশকে, আপনার চেন্নাই মানে ওইদিকে মাদ্রাজে মানা হয় হনুমানকে, মানে এই ধরনের বিভিন্ন শিবজিকে মানা হয়। তো এই আপনার দুর্গা পূজার মণ্ডপে দেবী দুর্গা তো কলকাতারই, কলকাতা মানে এখানকার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নির্দেশনা দিয়েছেন। কাজল ভাই যেটা বলি সেটি হচ্ছে যে মানুষ যে কতটা মানে আত্মসম্মান বিসর্জিত হয়ে এক ধরনের দালালি নিপেট, আমি শব্দটা দালাল শব্দটা ঠিক বলা ঠিক হবে? আমি যেটা বলতে চাই যে কাজল ভাই যেটা বলি যে চাটুকারিতা কোন পর্যায়ে নিম্ন পর্যায়ে যেতে পারে, দিল্লির মুখ্যমন্ত্রী সেটাই প্রদর্শন করলেন, এই বা সেটা প্রতিষ্ঠিত করলেন নরেন্দ্র মোদীর ছবি এবং দেবী দুর্গার ছবির পায়ের কাছে রেখে দিয়ে এই যে প্রস্তাবটা তুললেন। আমি এখানেই তো দেখতে পেলেন যে ভারতীয় অনেক লোকজন প্রশ্ন তুলেছে যে এইটা আসলে কি ধরনের ব্যাপার। তিনি যুক্তি দেখেছেন যে প্রধানমন্ত্রীর জন্মদিন, তাই দেবী দুর্গার আশীর্বাদ পেয়ে দীর্ঘায়ু সুস্বাস্থ্য হবেন। হ্যাঁ, তিনি বলছেন যে আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন, আমরা চাই মা দুর্গার আশীর্বাদ তার সঙ্গে থাকুক। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর গোটা দেশ সেবামূলক কাজ করবে। আমি চাই সারা দেশের সঙ্গে সামিল হতে এবং প্রতিটি মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন, তার দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য মা দুর্গার আশীর্বাদ পাইয়ে দিন। একটা আধুনিক জীবন ব্যবস্থায় একটা ছবি যদি রাখে দুর্গার পাশে প্রধানমন্ত্রীর, তাতেই কি পূর্ণতা অর্জন করবে? তাতেই কি স্বাস্থ্য ভালো হবে? তাতেই কি দীর্ঘায়ু লাভ করবে? এই যে মনস্তত্ত্ব, এই যে মানে ধর্মান্ধতা, চাটুকারিতা এর একটি নিকৃষ্ট উদাহরণ তৈরি করে। এবং অনেক পূজা মণ্ডপের পুরোহিতরা জানেছে এটা কিভাবে সম্ভব, তারাই জানাবে তো। সুতরাং মুক্ত মনের মানুষ যারা বাস্তবতা চিন্তা করে তারা অবশ্যই এর প্রতিবাদ করবে, কিন্তু আবার অনেকে এই সমর্থন করবে। এটার এইভাবেই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে চলছে। সেটাই, আপনার যতই অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হন, আপনি একটা পারমাণবিক শক্তিধর দেশ হন, আপনার দেশের মানুষ যদি শিক্ষিত না হয়, মন মানসিকতা, শুধু স্কুলে গেলে হবে না, কলেজে গেলে হবে না, উচ্চ শিক্ষা নিতে, মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা লাভ না করেন, আপনার ধ্যান ধারণা যদি যুগের সাথে না যায়, আপনি যদি সায়েন্টিফিকভাবে চিন্তা ভাবনা না করেন, এই ধর্ম ব্যবসায়ী রাজনীতিবিদদের কাছে আপনারা দিনের পর দিন জিম্মি হয়ে থাকবে। দেশাত্মবোধ এক জিনিস, ধর্মান্ধতা আরেক জিনিস। দেশাত্মবোধ আপনাকে পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু ধর্মান্ধতা আপনাকে সেই গুহার জগতে নিয়ে যেতে পারে। একদম। তাই ভারতবাসীকে ঠিক করতে হবে আপনাদের রাজনীতি, আপনাদের ধ্যান ধারণা কোন দিকে যাবে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের পর্বটা এখানে শেষ করছি। আমাদের যে আজকে যে কথাবার্তা বললাম, আমাদের ব্যক্তিগত কোনো মতামত না, আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে নিউজ নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টসে জানাবেন, আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাদের এপিসোডটি ভালো লাগলে কমেন্ট করেন, লাইক করেন এবং শেয়ার করেন। আর বরাবরের মতো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।